আজকে আমরা টপিক নাম্বার 4 করব, দ্যাট ইজ কোঅপারেটিভ সোসাইটিজ। ক্লাস করতে করতে আবারও বলছি, আমাকে যেন বারবার করে না বলতে হয় ক্যামেরা অন করো, অন করো, অন করো, এইটা যেন না বলতে হয়। ঠিক আছে শিবাংশ? তো টপিক নাম্বার 5, জয়েন্ট স্টক কোম্পানিজ, সেটা আমরা আগেই করে ফেলেছি। আজকে আমরা টপিক নাম্বার 6 করব, দ্যাট ইজ কোঅপারেটিভ সোসাইটিজ। খুব মন দিয়ে শুনছো। শিবাংশ, তুমি ক্লাস করতে এসছো না কি করতে এসছো? ফাজলামি মারতে এসছো? তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি। তো আমরা এখন টপিক নাম্বার 4 করব, দ্যাট ইজ কোঅপারেটিভ সোসাইটিজ। আগের দিন আমরা কোঅপারেটিভ সোসাইটি নিয়ে আলোচনা করেছিলাম। হালকা একটা ডেমো, মানে ডেমো বলছি, মানে একটা ইন্ট্রোডাকশন হয়েছিল হালকা। আমি বলেছিলাম, মনে করে দেখো, যে কোঅপারেটিভ সোসাইটি কারা খোলে। পার্সনস অফ লিমিটেড মিনস, যাদের নিজেদের ক্ষমতা খুব কম, তারা কি করে কোঅপারেটিভ সোসাইটি খুলে ফেলে। অর্থাৎ ধরো আজকে সৌজন্য, আমি এক্সাম্পল দিয়েছিলাম যে সৌজন্য বা তোমরা সবাই ধরো তোমরা ইন্ডিভিজুয়ালি বিজনেস করতে পারছো না কারণ তোমাদের ক্যাপিটাল কম। তো তোমরা তখন কি করেছিলে, একটা কোঅপারেটিভ সোসাইটি খুলেছিলে তোমরা, আমার কোচিং এ যারা যারা পড়ো, দিয়ে তোমরা একটা বিজনেস ফর্ম করেছিলে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি বিজনেস করার মতো অত বেশি ক্যাপিটাল তোমাদের কারোর ছিল না। তো তোমরা কি করেছিলে, তোমরা আমার টিউশনে যারা আছো সবাই মিলে একটা সোসাইটি ফর্ম করেছিলে। সবাই কিছু 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 করে ক্যাপিটাল দিয়েছিলে, এবং অ্যাজ আ রেজাল্ট একটা লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অ্যাকিউমুলেট হয়েছিল। আর তারপর তোমরা ওই সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করে বিজনেস করেছিলে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিজনেস করার মতো রিসোর্স ছিল না। তো তোমরা একটা সোসাইটি ফর্ম করে সবাই মিলে ওই সোসাইটিতে কিছু ফান্ড দিলে। অ্যাজ আ রেজাল্ট একটা ফান্ড অ্যাকিউমুলেট হলো, অ্যান্ড দেন তোমরা বিজনেসকে ক্যারি অন করলে। আজকে আমরা কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন টাইপস গুলোকে পড়বো। খুব মন দিয়ে শুনছো। প্রথম টাইপ অফ কোঅপারেটিভ সোসাইটি ইজ কনজিউমার্স কোঅপারেটিভ। কনজিউমার্স কোঅপারেটিভ আমার তোমার মতো কনজিউমাররা মিলে বানায়। মানে ধরো আজকে আমার মনে হলো যে আমার পড়ানোর জন্য প্রচুর মার্কার পেন লাগে, এবং দোকান থেকে এই মার্কার পেন গুলো কিনতে আমার বেশ ভালো রকমের খরচা হয়। তো আমি কি করলাম, আমি আরো অনেক টিচারদেরকে জোগাড় করলাম। জোগাড় করে একটা কোঅপারেটিভ সোসাইটি বানালাম, এবং আমি ডাইরেক্টলি রেনল্ডস কোম্পানির কাছে গিয়ে বললাম, আমাকে বাল্কে তুমি মার্কার পেন সাপ্লাই করে দাও। আর যখনই আমি বাল্কে কিনবো, আমি ভালো অ্যামাউন্ট অফ ট্রেড ডিসকাউন্ট পাবো। তো তোমরাও কনজিউমার কোঅপারেটিভ ফর্ম করতে পারো। তোমাদের ধরো পড়াশোনার জন্য খাতা লাগে, তো তোমরা ভাবলে যে ইন্ডিভিজুয়ালি খাতা কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, আর দু একটা খাতার জন্য থোড়ি না কেউ ট্রেড ডিসকাউন্ট দেবে। তো তোমরা একটা কাজ করলে, তোমরা ভাবলে যে আমি রিটেলারের থেকে কিনবোই না খাতা, আমি ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের থেকে কিনবো। বাট তার জন্য তোমাকে বাল্কে কিনতে হবে। তো তোমরা একটা স্টুডেন্টরা মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করলে, এবং বাল্কে গিয়ে ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারার থেকে কিনলে অ্যাট আ মাচ লোয়ার কস্ট। কারণ বাল্কে যখন কিনছো, তখন তুমি ট্রেড ডিসকাউন্ট পাচ্ছ, প্রথম কথা। দ্বিতীয় কথা, মিডিল ম্যান যত সরে যাবে, তত জিনিসটার দাম কমবে। কারণ ম্যানুফ্যাকচারার হোলসেলারকে দেবে, হোলসেলার আবার নিজের প্রফিট রেখে রিটেলারকে দেবে, রিটেলার নিজের প্রফিট রেখে তোমাদের মতো ছোট ছোট কাস্টমারকে দেবে। তার থেকে তোমরাই যদি একটা সোসাইটি ফর্ম করে লার্জ স্কেলে ডাইরেক্টলি কিনে নাও ফ্রম ম্যানুফ্যাকচারার, হোলসেলার আর রিটেলারদের প্রফিটটা পিকচার থেকে বেরিয়ে গেল।
প্লাস তোমরা হিউজ অ্যামাউন্ট অফ ট্রেড ডিসকাউন্ট পেলে। তো অনেক সস্তায় জিনিসটা অ্যাভেল করতে পারলে। কনজিউমার্স কোঅপারেটিভ আমার তোমার মতো কনজিউমাররা মিলে বানায় ফর দেয়ার মিউচুয়াল বেনিফিট। একটু দেখে নিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। তো একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, এই কোঅপারেটিভ সোসাইটিটা কারা বানিয়েছে? এই কোঅপারেটিভ সোসাইটিটা কনজিউমার্সরা মিলে বানিয়েছে। তো এই কনজিউমার্সরা কি করছে, এরা ডাইরেক্টলি আইটিসি লিমিটেডের থেকে জিনিস কিনছে একটা লো প্রাইস। ফর এক্সাম্পল, ক্লাসমেটের কপি তুমি রিটেলারদের থেকে কিনতে গেলে যে টাকা পড়বে, তুমি যদি ডাইরেক্টলি আইটিসির থেকে কেনো, অবভিয়াসলি কম টাকা পড়বে। প্লাস তুমি সোসাইটি ফর্ম করে বাল্কে কিনছো, তো ট্রেড ডিসকাউন্ট পাবে, তো অনেক কস্টটা কমে যাবে। মিডলম্যান সরে গেল, হোলসেলার রিটেলার, প্লাস তুমি ট্রেড ডিসকাউন্ট পাচ্ছ, তো অনেকটাই কস্টটা কমে যাবে। ফর এক্সাম্পল, তুমি 60 রুপিজে আইটিসি থেকে প্রোডাক্টটা কিনলে, এইবারে তুমি কি করবে, এই কোঅপারেটিভ সোসাইটি কি করবে, কোঅপারেটিভ সোসাইটি তাদের মেম্বার্সদের এই প্রোডাক্টটা ধরো 70 টাকায় বিক্রি করে দেবে। এটাই যদি মার্কেট থেকে কিনতে হতো, হয়তো 100-120 টাকা পড়তো। বাট তুমি যেহেতু কনজিউমার্স কোঅপারেটিভ ফর্ম করলে, বাল্কে কিনলে, ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের থেকে কিনলে, তো কোঅপারেটিভ সোসাইটি অনেক কমে পেয়ে গেল। তারপর কোঅপারেটিভ সোসাইটি সেই সোসাইটির মেম্বারদের মধ্যে সেই জিনিসটাকে বিক্রি করে দিল। অর্থাৎ আমরা টিচাররা মিলে কোঅপারেটিভ ফর্ম করলাম, বাল্কে মার্কার পেন কিনলাম, তারপরে সেই কোঅপারেটিভ সোসাইটিতে সেই মার্কার পেন গুলো এলো, মানে সোসাইটির নামে কিনলাম, তারপর সোসাইটি থেকে আমরা ইন্ডিভিজুয়াল টিচার্সরা সেটা কিনে নিলাম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? So this is the concept of cooperative society, consumers cooperative society. আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ কোঅপারেটিভ সোসাইটি হালকা কিছু প্রফিট কামিয়েছে। এই প্রফিটটা ওরা যারা মেম্বার্স অফ দ্য সোসাইটি তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে, কোনো একটা রিজনেবল বেসিসে ডিস্ট্রিবিউট করে দেবে। ফর এক্সাম্পল, ধরো যে যত ক্যাপিটাল লাগিয়েছে কোঅপারেটিভে, তাকে ততটা প্রফিট দেওয়া হলো। মানে ধরো বললো যে যতটা ক্যাপিটাল লাগিয়েছে তাকে 10%, আমি 10% অফ ক্যাপিটাল আমি প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। তো যে যতটা প্রফিট লাগিয়েছে তার 10%, যে যতটা ক্যাপিটাল লাগিয়েছে তার 10% রিটার্ন বিজনেস থেকে পাবে। তো প্রথম কথা, জিনিস পাচ্ছে কম টাকায়। দ্বিতীয় কথা, যে প্রফিটটা হচ্ছে সেটার বেসিসে রিটার্নও পাচ্ছে। কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করবে তো। স্লাইডে কি লিখেছি একবার দেখো, যেটা আমি এতক্ষণ ধরে অ্যানিমেশনে দেখাচ্ছিলাম সেটাই লিখেছি। তো বলছি, কনজিউমার্স জয়েন টুগেদার টু ফর্ম দিস টাইপ অফ সোসাইটি। আচ্ছা, অবজেক্টিভ কি? মিডলম্যানকে টু ইরেডিকেট দ্য এক্সিস্টেন্স অফ মিডলম্যান। ইরেডিকেট মানে রিমুভ, মিডলম্যানকে হটিয়ে দাও। তো অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে, গুডস আর পারচেজ ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড আর সোল্ড টু দ্য মেম্বার্স অ্যাট আ রিজনেবল প্রাইস। সোসাইটি কিনে নিচ্ছে, আর তারপর মেম্বারসদের ইন্ডিভিজুয়ালি কম টাকায় সেটা বিক্রি করে দিচ্ছে। আর প্রফিট আর্নড বাই দ্য সোসাইটি ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য মেম্বার্স অ্যাজ ডিভিডেন্ড অন ক্যাপিটাল অ্যান্ড বোনাস ইন প্রপোর্শন টু দ্য পারচেজেস মেড ডিউরিং দ্য ইয়ার। তো কোম্পানি কিছু টাকা যে প্রফিট কামাচ্ছিল, ফর এক্সাম্পল আমি যে অ্যানিমেশনটা দেখালাম, ওখানে 60 রুপিজে কিনে 70 রুপিজে বিক্রি করছিল, তো 10 টাকা করে পার প্রোডাক্ট প্রফিট কামিয়েছে। তো টোটাল যে প্রফিটটা কামিয়েছে সেটা মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। কি বেসিসে ডিস্ট্রিবিউট করবে? অ্যাজ ডিভিডেন্ড অন ক্যাপিটাল। মানে ধরো কোম্পানি বলল, আমি 10% অফ ক্যাপিটাল তোমাদেরকে
ডিভিডেন্ড দেবো, মানে ডিভিডেন্ড মানে রিটার্ন দেবো। মানে এই প্রফিটটা আমি তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, যে যত ক্যাপিটাল লাগিয়েছে সে ততটা পাবে। তো প্রত্যেকের ক্যাপিটালের 10% আমি তোমাদেরকে প্রফিট ভাগ করে দেবো। কিংবা কোম্পানি বললো, সোসাইটি থেকে যে যত বেশি টাকার জিনিস কিনেছে সেই হিসাবে আমি প্রফিটটা ভাগ করে দেবো। সোসাইটি তো কিনে আনছে আইটিসির থেকে, তারপর সোসাইটির থেকে মেম্বাররা আবার কিনবে। তো মেম্বাররা যে যত কিনেছে সেই বেসিসে, সেই প্রপোর্শনে প্রফিটটা ভাগ করে দেবে। কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি কি ক্লিয়ার হয়েছে? একটু মেসেজ করে বলছো। চলো, নেক্সট হচ্ছে প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি। প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটিটা, দিস কোঅপারেটিভ সোসাইটিজ আর ফর্মড বাই প্রডিউসার্স। টু বি মোর স্পেসিফিক, দিস cooperative societies are formed by small producers. অবজেক্টিভটা কি? দেখো, স্মল প্রডিউসার্সরা যারা ছোট ছোট লেভেলে জিনিস কেনে, ছোট ছোট কোয়ান্টিটিতে কেনে, তারা ট্রেড ডিসকাউন্ট পাবে না, কারণ ট্রেড ডিসকাউন্ট বাল্কে কিনলে পাওয়া যায়। সেই জন্য তারা একসাথে একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করে বাল্কে জিনিস কিনছে, টু গেট দ্য র মেটেরিয়ালস এট আ লোয়ার প্রাইস। কারণ বাল্কে কিনলে তখন ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারারের থেকে কিনতে পারবো অ্যাট আ লোয়ার কস্ট। তো আগের কোঅপারেটিভ সোসাইটিটা কনজিউমার্সরা তৈরি করছিল, এইখানে প্রডিউসার্সরা মিলে তৈরি করছে। আগেরটাতে কনজিউমাররা ফাইনাল প্রোডাক্ট যেটা যেটা তারা ব্যবহার করে, সেই প্রোডাক্টটা কম টাকায় পাওয়ার জন্য কনজিউমার্স কোঅপারেটিভ খুলেছিল। আর এখানে প্রডিউসার্সরা র মেটেরিয়াল যেটা তাদের প্রোডাকশনে সাহায্য করবে, সেই র মেটেরিয়ালকে কম টাকায় পাওয়ার জন্য প্রডিউসার্স কোঅপারেটিভ খুলছে। ব্যাপারটা একটু এরকম। তো এই একটা কোঅপারেটিভ সোসাইটি, এই কোঅপারেটিভ সোসাইটি কি করবে? সাপ্লায়ারের থেকে র মেটেরিয়াল আনবে অ্যাট লোয়ার প্রাইস। দেখো, বাইং আর এম মানে র মেটেরিয়াল অ্যাট আ লো প্রাইস। কেন? কারণ কোঅপারেটিভ সোসাইটি লার্জ স্কেলে কিনছে। ইট ইজ ফর্মড বাই অ্যাকিউমুলেশন অফ আ নাম্বার অফ স্মল প্রডিউসার্স। তো অনেকগুলো স্মল প্রডিউসার যখন একসাথে হয়ে যায়, তখন তারা বাল্কে জিনিসটা কিনবে। সো কোঅপারেটিভ সোসাইটি, প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি সাপ্লায়ারের থেকে বাল্কে কিনছে। সো দে আর গেটিং দ্য র মেটেরিয়ালস এট আ লো প্রাইস। তারপরে এই র মেটেরিয়াল গুলো সেই প্রডিউসারদের মধ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটাই যদি ইন্ডিভিজুয়াল যেত সবাই, সাপ্লায়ারের থেকে অনেক বেশি টাকায় কিনতে হতো, কারণ ওরা বাল্কে কিনতে পারতো না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রডিউসার্স কোঅপারেটিভ। একটু পরে দেখছো, প্রডিউসার্স জয়েন টুগেদার টু ফর্ম দিস টাইপ অফ সোসাইটি। কোনো অসুবিধা? অবজেক্টিভ কি? ইজ অফ অ্যাকোয়ারিং ইনপুটস অ্যান্ড টেকনোলজি। যেটা ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে অনেক কস্টলি হবে, সেটাকে একটা গ্রুপ ফর্ম করে অ্যাকোয়ার করা। প্রফিট আর্নড বাই দ্য সোসাইটি ইজ ডিস্ট্রিবিউটেড ইন প্রপোর্শন টু দ্য পারচেজেস মেড। অর্থাৎ প্রডিউসার্সরা, দেখো, প্রডিউসার্সরা যে কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করছে, সেই কোঅপারেটিভ সোসাইটি সাপ্লায়ারের থেকে র মেটেরিয়াল কিনে আনছে। তারপরে সেই র মেটেরিয়ালটা প্রডিউসার্সরা সোসাইটি থেকে কিনে নিচ্ছে আবার। তো যে যতটা র মেটেরিয়াল সোসাইটি থেকে কিনে নিচ্ছে, অর্থাৎ সোসাইটি তো আলটিমেটলি প্রডিউসার্সদেরকেই আবার বিক্রি করে দিচ্ছে সেটা, র মেটেরিয়ালটা। তো এই যে যতটা র মেটেরিয়াল কিনে নিচ্ছে, সেই বেসিসে প্রফিটটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। যে যত বেশি কিনবে সে তত বেশি প্রফিটের পার্ট পাবে।
তো একটা তো হচ্ছে র মেটেরিয়াল কমে পাচ্ছে, আর সেকেন্ডলি সোসাইটি যে কিছু প্রফিট টফিট কামাচ্ছে সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। যে যতটা বেশি প্রোডাক্ট অবটেন করছে, যে যতটা বেশি র মেটেরিয়াল অবটেন করছে সোসাইটি থেকে, সেই প্রপোর্শনে আমরা প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। প্রডিউসার্স কোঅপারেটিভ বোঝা গেছে? একটু মেসেজ করে বলছো। সবাই মেসেজ করবে তাহলেই আমি আগে যাব। ইয়েস বোঝা গেছে। কৌস্তব, রূপসা, রুদ্রাক্ষ, সায়ক, ঐশী, পার্থিব, অদৃশ, সৌভিক, তনুষ্কা, সৃজিক্তা, পার্থিব মল্লিক। আচ্ছা, ঐশী কি? শিবাংশ, দেবার্পণ। আচ্ছা, এরপরে আমরা মার্কেটিং কোঅপারেটিভস আসছি। মার্কেটিং কোঅপারেটিভ জিনিসটা দেখো, ব্যাপারটা কিরকম হচ্ছে। শিবাংশ, মার্কেটিং কোঅপারেটিভ ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো। এরা হচ্ছে স্মল প্রডিউসার্স। প্রডিউসার্স এরা কারা? এরা হচ্ছে স্মল প্রডিউসার্স, ছোট ছোট বিজনেসম্যান, স্মল প্রডিউসার্স। এরা কি করছে দেখো, এরা ওদের জিনিস যেটা, যে জিনিসটা ওরা তৈরি করছে সেটা একটা কোঅপারেটিভ সোসাইটিকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ কিছু স্মল প্রডিউসার্স মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি বানাচ্ছে, তারপর তাদের তৈরি করা জিনিসটা সেই সোসাইটিকে ট্রান্সফার করে দিচ্ছে। এবার এই সোসাইটি এই জিনিসগুলোকে যে ওদের থেকে কিনে নিল, এবারে সোসাইটি বাকি কাজকর্মগুলো করবে। অর্থাৎ প্রোডাকশন হওয়া ছাড়াও তো অনেক কাজকর্ম আছে, যেরকম এই জিনিসটাকে ওয়্যার হাউসে স্টোর করে রাখতে হবে, এই জিনিসগুলোর অ্যাডভার্টাইজ করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। এবার এই সব কাজ কোঅপারেটিভ সোসাইটি করবে, এবং আলটিমেটলি কোঅপারেটিভ সোসাইটি কিন্তু কাস্টমারদের এই জিনিসটা বিক্রি করে দেবে। একটু মন দিয়ে শুনছো? কেন এই ছোট ছোট প্রডিউসাররা কোঅপারেটিভটা বানাচ্ছে বলো তো? কারণ প্রোডাকশন করলেই তো হবে না, এই জিনিসগুলো তো বিক্রি করতে হবে। তার জন্য ধরো প্যাকেজিং করতে হবে, তার জন্য ধরো ওয়্যার হাউজিং করতে হবে। একটা বড় গোডাউন ভাড়া নেওয়া সবার জন্য পসিবল হয় না। তো ছোট ছোট বিজনেসম্যান তাদের জন্য পসিবল হচ্ছে না একটা বড় ওয়্যার হাউস অত টাকা দিয়ে ভাড়া নেওয়া। তো তারা একসাথে মিলে কাজ করছে। বা অ্যাডভার্টাইজ করা, একটা ছোট ফার্মার, একটা ছোট ফার্মার যে মিল্ক প্রডিউস করছে, তার জন্য তার পক্ষে পসিবল নয় একটা সেলিব্রিটিকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো। বাট এটাই যদি একটা সব ফার্মাররা মিলে একটা কোঅপারেটিভ বানায়, এবং তাদের প্রোডাক্টটা এবার সেই কোঅপারেটিভে দিয়ে দিল, এবার সেই কোঅপারেটিভ কিন্তু বাকি সব কাজকর্ম করছে, অ্যাডভার্টাইজিং, প্যাকেজিং, ওয়্যার হাউজিং, আলটিমেট সেলিং সবকিছু। যেরকম আমুল, আমুল ইজ আ মার্কেটিং মার্কেটিং কোঅপারেটিভ। ছোট 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 ফার্মার্সরা কি করে, তারা মিল্কটাকে কোঅপারেটিভ সোসাইটিকে দিয়ে দেয়। এই ফার্মাররা এই সোসাইটিরই মেম্বার। তো সোসাইটি, এই ফার্মাররা মিলেই সোসাইটি বানিয়েছে, তো তারা নিজের প্রোডাক্টটাই সোসাইটিকে দিয়ে দিল। এবারে এই সোসাইটি বাকি সব কাজকর্মগুলো করছে, অ্যাডভার্টাইজ করা, ব্র্যান্ডিং, প্যাকেজিং, সেলিং, প্রিজার্ভ করা, সবকিছু তারা করছে। মানে এই সোসাইটি করছে। আর যেই প্রফিটটা আসছে সেটা যে যতটা গুডস বিক্রি করেছিল সোসাইটিকে, যে যতটা গুডস বিক্রি করেছিল, যেই ফার্মার যতটা দুধ বিক্রি করেছিল, তাকে সেইভাবে বিক্রি ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। তো মার্কেটিং কোঅপারেটিভ আর প্রডিউসার কোঅপারেটিভের মধ্যে তফাৎটা কি বলতো? প্রডিউসার কোঅপারেটিভের ক্ষেত্রে কি হচ্ছিল,
কিছু ছোট ছোট প্রডিউসার মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করছিল। সেই কোঅপারেটিভ সোসাইটি এবারে র মেটেরিয়াল কিনে এনে সেই র মেটেরিয়ালটা প্রডিউসারদের মধ্যে ভাগ করে দিচ্ছিল। এবার সেই র মেটেরিয়ালটা অ্যাকোয়ার করার পরে প্রডিউসাররা নিজের নিজের গুডস নিজেরা তৈরি করছে, নিজেরা বিক্রি করছে, সবকিছু নিজেরা করছে। বাট মার্কেটিং কোঅপারেটিভে প্রডিউসাররা গুডসটাকে তৈরি করে কোঅপারেটিভকে দিয়ে দিচ্ছে, এবার কোঅপারেটিভ বাকি সব কাজকর্ম করছে, বিক্রি করার কাজকর্ম সব কোঅপারেটিভ করছে। একটু দেখছো, প্রডিউসার্স জয়েন টুগেদার টু ফর্ম দিস টাইপ অফ সোসাইটি, অবজেক্টিভ কি? মার্কেটিং অ্যাক্টিভিটিস করা। আর প্রফিট আর্নড বাই দ্য সোসাইটি is distributed in proportion to sales made during the year। মানে যে যতটা সোসাইটিকে বিক্রি করেছে সে ততটা প্রফিট পাবে। কিছু বোঝা গেল? একটু মেসেজ করে আমাকে জানাচ্ছ। আচ্ছা, সবাই বলছে বোঝা গেছে। এবারে হচ্ছে ক্রেডিট কোঅপারেটিভস। ক্রেডিট কোঅপারেটিভস এর গল্পটা কি ভালো করে দেখো, রুদ্রাক্ষ দেখছো এদিকে? ক্রেডিট কোঅপারেটিভস এর গল্পটা কি ভালো করে দেখো। দেবার্পণ, হ্যাঁ যাও। হুম হুম, যাও রূপসা। নেক্সট হচ্ছে ক্রেডিট কোঅপারেটিভস। ক্রেডিট কোঅপারেটিভসটা কি দেখো, দেখো কিছু লোক মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করলো এবং সেই সোসাইটিতে কিছু ফান্ড ট্রান্সফার করলো। অ্যাজ আ রেজাল্ট একটা ভালো অ্যামাউন্ট অফ ফান্ড অ্যাকিউমুলেট হলো। তারপরে ধরো কোনো পার্টিকুলার লোকের কোনো টাকার দরকার পড়লো, তখন সেই সোসাইটি সেই লোকটাকে লোন দেবে। মানে ধরো তোমরা সবাই মিলে, স্টুডেন্টরা মিলে একটা
ক্রেডিট কোঅপারেটিভ খুললে, তোমরা তোমাদের সেভিংস গুলোকে কোঅপারেটিভ সোসাইটিতে দিলে, তো অ্যাজ আ রেজাল্ট একটা ফান্ড অ্যাকিমুলেট হলো। এবার তোমাদের যদি কোনোদিন লোন নেওয়ার দরকার পড়ে, তখন তোমরা এই সোসাইটি থেকে লোন নেবে। দিস ইজ কল্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। বুঝতে পারছো? ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি খোলার পেছনে লজিক কি? লজিক এটাই যে কেউ যদি বিপদে পড়ে, মেম্বাররা যদি কেউ বিপদে পড়ে, তখন সেই সোসাইটি থেকে লোন নিতে পারবে, এবং এই লোনগুলো অনেক কম রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়। সেই জন্যই এই কোঅপারেটিভ সোসাইটিটা খোলা। কনজিউমার কোঅপারেটিভ কেন খোলা হয়? কম টাকায় আইটেম পাওয়ার জন্য, গুডস গুলো পাওয়ার জন্য। প্রডিউসার্স কোঅপারেটিভের কি লজিক? কম টাকায় র মেটেরিয়াল পাবো। আর ক্রেডিট কোঅপারেটিভ ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে লোন পাবো। তো তোমরা মিলে একটা ধরো কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করলে বাই ট্রান্সফারিং ইওর স্মল রিসোর্সেস, তো অ্যাজ আ রেজাল্ট সবার স্মল রিসোর্সেস গুলো মিলিয়ে একটা লার্জ রিসোর্সেস তৈরি হলো। এইবারে যদি ধরো কুশু বিয়ে করবে, তার লোন দরকার, তো কুশু তখন কোঅপারেটিভ সোসাইটি থেকে লোন নিল অ্যাট আ ভেরি লো রেট অফ ইন্টারেস্ট। তো দিস ইজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। তো আরেকবার দেখো ব্যাপারটা কি হচ্ছে। কিছু লোক মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি খুলছে এবং সেখানে টাকা সাপ্লাই করছে, মানে ফান্ডস দিচ্ছে। অ্যান্ড তারপরে এদের মধ্যে কারোর যদি টাকার দরকার পড়ে, তখন সে লোন নেবে অ্যাট a lower rate of interest and on easy terms and conditions. ক্রেডিট কোঅপারেটিভ বোঝা গেছে? মেসেজ করে বলছো। আচ্ছা, সবাই বলছে ক্রেডিট কোঅপারেটিভ বোঝা গেছে। নেক্সট পয়েন্টে যাচ্ছি। এগ্রিকালচারাল কোঅপারেটিভস। দেখো, এগ্রিকালচারাল কোঅপারেটিভস প্রডিউসার কোঅপারেটিভের একদম সেম, শুধু তফাৎটা হচ্ছে প্রডিউসার্স কোঅপারেটিভরা, প্রডিউসার্স কোঅপারেটিভ কারা বানাচ্ছিল? যারা কোনো জিনিস ম্যানুফ্যাকচার করছে, ম্যানুফ্যাকচারার্সরা মিলে, ছোট ছোট ম্যানুফ্যাকচারার্সরা মিলে, ছোট ছোট প্রডিউসার্সরা মিলে প্রডিউসার্স কোঅপারেটিভ বানাচ্ছিল। আর এগ্রিকালচারাল কোঅপারেটিভ চাষিরা মিলে বানাবে, ফার্মার্স। তো ব্যাপারটা এরকম, ছোট ছোট যারা ফার্মার্স হয়, তাদের চাষের জন্য যা যা জিনিস দরকার, মানে ফার্টিলাইজার্স এক্সেট্রা, সেইগুলো তারা যদি ইন্ডিভিজুয়ালি কেনে অনেক বেশি দাম পড়বে, সো কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করে ফার্টিলাইজার্স কে বাল্কে লো প্রাইসে কিনতে পারছে। কারণ যখনই তুমি বাল্কে কিনছো, ইউ ক্যান পারচেস ইট ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার, ওপরে তুমি ট্রেড ডিসকাউন্ট পাচ্ছ, তো লো প্রাইসে কিনছো। অ্যান্ড দেন এই সোসাইটি মেম্বার্সদেরকে, মানে ফার্মার্সদেরকে সেই ফার্টিলাইজার্সটা বিক্রি করে দিচ্ছে। তো ছোট ছোট ফার্মার্সরা মিলে একটা সোসাইটি ফর্ম করে র মেটেরিয়াল কিনে আনছে, এবং তারপর সেই র মেটেরিয়ালটা তারা সোসাইটি থেকেই আবার কিনে নিচ্ছে। দিস ইজ এগ্রিকালচারাল কোঅপারেটিভ, সেম এজ প্রডিউসার্স কোঅপারেটিভ। যদি এই কোঅপারেটিভটা প্রডিউসার্স যদি এই কোঅপারেটিভটা প্রডিউসার্সরা বানায়, উই উইল কল ইট প্রডিউসার কোঅপারেটিভ। আর যদি এটা ফার্মার্সরা বানায়, উই উইল কল ইট এগ্রিকালচারাল কোঅপারেটিভ। বোঝা যাচ্ছে? নেক্সট হচ্ছে হাউজিং কোঅপারেটিভ। হাউজিং কোঅপারেটিভস এর মধ্যে কিছু কি হয় ব্যাপারটা, ধরো কিছু লোক মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি খুললো এবং সেখানে কিছু ফান্ড কন্ট্রিবিউট করলো। এবার এই সোসাইটির কাছে একটা ফান্ড অ্যাকিউমুলেট হলো। এই টাকাটা দিয়ে সোসাইটি কি করবে? একটা প্লট অ্যাকুয়ার করে সেখানে কনস্ট্রাকশন করবে, ফ্ল্যাট বানাবে,
এবং তারপর সেই ফ্ল্যাটটাকে কম টাকায় এই মেম্বারদেরকে দিয়ে দেবে। তো অনেক এরকম বিল্ডিং দেখবে যেগুলো কোঅপারেটিভ সোসাইটি ফর্মে তৈরি করা হয়েছে। মানে ধরো তোমরা বন্ধু বান্ধবরা মিলে যখন তোমরা ফিউচারে চাকরি পাবে, তোমরা ডিসাইড করলে যে প্রমোটারের থেকে একটা ফ্ল্যাট কিনতে যাব, প্রচুর প্রফিট রাখবে সে, তো আমরা নিজেরাই একটা কনস্ট্রাকশন করে নেবো। তো তোমরা কি করলে, তোমরা ফান্ড অ্যাকিউমুলেট করলে, একটা কোঅপারেটিভ সোসাইটি বানিয়ে ফান্ড অ্যাকিউমুলেট করলে, তারপর কনস্ট্রাকশন হলো, তারপর তোমরা সেই ফ্ল্যাটটাকে কিনে নিলে, তো অনেক কম টাকায় কিনে নিলে, কারণ প্রমোটার তো অনেক বেশি প্রফিট রাখবে। আর তোমরা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করে যখন করছো, থোড়ি না অত প্রফিটে বিক্রি করবে, একদম কস্টেই ধরো তোমরা জিনিসটা পেয়ে গেলে, তো হাফ প্রাইসে পেয়ে যাবে, ফ্ল্যাট হাফ প্রাইসে পেয়ে যাবে। তো কোঅপারেটিভ সোসাইটি, হাউজিং কোঅপারেটিভ তোমরা কিন্তু দেখতে পাবে, একটু খুঁজলেই তোমরা আশেপাশে দেখতে পাবে। বন্ধুরা মিলে, অফিসিয়াল লোকরা মিলে এই হাউজিং কোঅপারেটিভস গুলো বানায়। প্রমোটারের থেকে কিনলে তো অনেক পয়সা লাগবে, তো নিজেরাই কনস্ট্রাক্ট করবো। এবার নিজেরা কনস্ট্রাক্ট করবো, অত ক্যাপিটাল কোথা থেকে পাবো? নিজেরা একটা কনস্ট্রাক্ট করতে গেলে একটা ক্যাপিটাল লাগে, হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল লাগে। তো নিজেরা ছোট ছোট করে ফান্ড কন্ট্রিবিউট করলাম, একটা সোসাইটি ফর্ম হলো, দিয়ে একটা ফ্ল্যাট উঠলো সেই ফান্ডের টাকায়, দিয়ে এবার ইন্ডিভিজুয়ালি যে যেটা নিতে চায় তাকে বিক্রি করে দিলে। দিস ইজ কল্ড হাউজিং কোঅপারেটিভ। বোঝা গেল কিনা আবার বলছো? মৌবনী, সুরঞ্জনা, সৌজন্য, অদৃশ, রূপসা, সৌভিক, ঐশী, অভিরূপ, ঐশিকী। ভেরি গুড। এবার আমরা টাইপস অফ কোঅপারেটিভ হয়ে গেছে, এবার আমরা কোঅপারেটিভ সোসাইটির ফিচার করব। আর কোঅপারেটিভ সোসাইটিস এর ফিচার্স ডিসকাস করার সাথে সাথেই আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে, মানে এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমার স্টাডি মেটেরিয়ালটা যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা অলরেডি জানো যে এইগুলো একটু ব্ল্যাকিশ শেড করা আছে, সেগুলো তোমরা ডিমেরিটসেও লিখতে পারো। আর যেগুলো হোয়াইট একদম, সেইগুলো তোমরা মেরিটসে লিখবে, আর ফিচার্সে সবগুলোই লিখতে পারো। তো কোঅপারেটিভ সোসাইটির ফিচার্স ডিসকাস করছি, এর মধ্যে থেকেই মেরিটস ডিমেরিটস এর পয়েন্ট বেরিয়ে আসবে। রেডি সবাই? ফিচার্স অফ কোঅপারেটিভ সোসাইটি। প্রথম হচ্ছে ভলেন্টারি মেম্বারশিপ। দেখো, তোমাকে কেউ জোর করে কোনো কোঅপারেটিভ সোসাইটির মেম্বার বানাতে পারবে না। আজকে ধরো অদ্রিজা বিশ্বাস এই যে লেট করে ক্লাসে এলো, আমি বললাম তুমি লেট করে ক্লাসে এসেছো, তো তোমার পানিশমেন্ট হচ্ছে তোমাকে একটা কোঅপারেটিভ সোসাইটির মেম্বার হতেই হবে, দিয়ে কন্ট্রিবিউট করতে হবে ক্যাপিটাল। না, আই ক্যানট ডু লাইক দ্যাট, আমি জোর করে করতে পারি না। বা ধরো এই রুদ্রাক্ষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ টেনে এনে বললো যে তোমাকে একটা কোঅপারেটিভ সোসাইটির মেম্বার করে দিলাম, না, এরকম হতে পারে না। ইট ইজ আ ভলেন্টারি অ্যাসোসিয়েশন। তুমি মেম্বার নিজের ইচ্ছায় হবে, তুমি এই সোসাইটিতে জয়েন করবে নিজের ইচ্ছায়, আবার এই সোসাইটি থেকে তুমি যদি বেরিয়ে যেতে চাও সেটাও তোমার ইচ্ছায়, তুমি বেরোতেই পারো। জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু সার্ভ আ নোটিস বিফোর লিভিং। তো এনিওয়ান ইজ ফ্রি টু জয়েন অ্যান্ড লিভ, বাট বিফোর লিভিং ইউ হ্যাভ টু সার্ভ আ নোটিস। দেবার পর আমি কি তোমাকে রিমুভ করব? তোমাকে আমি রিমুভই করে দিচ্ছি আজকে, ঠিক আছে? লাস্ট ওয়ার্নিং দিলাম দেবার পর, পার্থিব আমি তোমাকে রিমুভ করে দিচ্ছি। পার্থিব মল্লিক আমি তোমাকে রিমুভ করে দিচ্ছি, তোমার ক্লাস করতে হবে না।
দেবার পর তোমাকেও করতে হবে না ক্লাসে। সো ভলেন্টারি মেম্বারশিপ মানে এনিওয়ান ইজ ফ্রি টু জয়েন অ্যান্ড লিভ, জাস্ট দ্যাট বিফোর লিভিং ইউ হ্যাভ টু সার্ভ আ নোটিস। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দেখো, যে কোনো লোক কোঅপারেটিভ সোসাইটির মেম্বার হতে পারে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, যাই হোক না কেন, যে কোনো হতে পারে, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। তুমি বলতে পারো না এই কোঅপারেটিভ সোসাইটিটা শুধু ছেলেদের জন্য না। সো এনিওয়ান ইজ ফ্রি টু জয়েন আ কোঅপারেটিভ সোসাইটি। যদি বাকি মেম্বাররা এগ্রি করে, তুমি জয়েন করতেই পারো। ফরমেশন। কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করার জন্য মিনিমাম কজন দরকার? একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করার জন্য মিনিমাম কজন দরকার? একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করার জন্য মিনিমাম 10 জন দরকার। প্লাস, তুমি যেই স্টেটে কোঅপারেটিভ সোসাইটিটাকে বানাচ্ছ, যেই স্টেটে তুমি কাজ করছো, সেই স্টেটের কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টের আন্ডারে তোমাকে রেজিস্টার করতে হবে। আর তুমি যে স্টেটে আছো সেই স্টেটে যদি কোনো পার্টিকুলার অ্যাক্ট না থেকে থাকে, then you have to get yourself registered under the Cooperative Societies Act 1912। বোঝা গেল না, আরেকবার বলছি। দেখো, একটা সেন্ট্রাল অ্যাক্ট আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বানিয়ে রেখেছে, সেটার নাম হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1912। কিন্তু আমাদের কনস্টিটিউশন বলছে যে কোঅপারেটিভ সোসাইটি ইজ আ স্টেট সাবজেক্ট, মানে প্রত্যেকটা স্টেটের নিজস্ব ল বানানোর রাইট আছে এটার উপরে। তো অ্যাজ আ রেজাল্ট ব্যাপারটা এরকম দাঁড়ালো, একটা সেন্ট্রাল ল আছে, বাট অ্যাজ পার কনস্টিটিউশন ইটস আ স্টেট সাবজেক্ট। দেয়ার ফর ফাইনাল ব্যাপারটা এরকম দাঁড়ালো, যেই যেই স্টেটের নিজস্ব কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট আছে, সেই সেই স্টেটে কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করতে গেলে তোমাকে সেন্ট্রাল অ্যাক্ট ফলো করতে হবে না, তোমাকে স্টেট অ্যাক্ট ফলো করতে হবে। সেই পার্টিকুলার স্টেটের যে অ্যাক্ট আছে সেটা ফলো করতে হবে। বাট যদি ধরো এরকম ব্যাপারটা হলো যে তুমি একটা স্টেটে কোঅপারেটিভ সোসাইটি বানাচ্ছো, বাট তোমার স্টেটের জন্য কোনো পার্টিকুলার অ্যাক্ট নেই, তোমার স্টেট এখনো কোনো পার্টিকুলার অ্যাক্ট এনাক্ট করেনি, দেন ফলো দ্য সেন্ট্রাল অ্যাক্ট। তো যদি ধরো তোমার সেন্ট্রাল তো একটা অ্যাক্ট আছেই, বাট তোমার স্টেটের যদি নিজস্ব অ্যাক্ট থাকে, দেন দ্যাট উইল গেট প্রায়োরিটি। কারণ অ্যাজ পার কনস্টিটিউশন কোঅপারেটিভ সোসাইটি ইজ আ স্টেট সাবজেক্ট। বাট স্টেটের যদি অ্যাক্ট না থাকে, দেন ইউ হ্যাভ ফলো দ্য সেন্ট্রাল অ্যাক্ট। So you have to get yourself registered either under the Central Act, that is Cooperative Societies Act 1912. But if your state is having a dedicated act, a separate act, then you don't have to follow Cooperative Societies Act 1912. Rather, you have to follow the respective act of your state. বোঝা গেল কিনা বলবেন? তাড়াতাড়ি বলছো বোঝা গেছে কিনা। চলো, সবাই বলছে বোঝা গেছে। নেক্সট ফিচার ইজ ডেমোক্রেটিক কন্ট্রোল। মন দিয়ে শুনছো। একটা কোঅপারেটিভ সোসাইটিতে ওয়ান ম্যান ওয়ান ভোট এই পলিসি চলে।
কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কোম্পানির ক্ষেত্রে যার কাছে যতটা শেয়ারস আছে তার ভোটিং পাওয়ার ততটা বেশি। বাট কোঅপারেটিভ সোসাইটি ইজ আ ডেমোক্রেটিক ফর্ম অফ অর্গানাইজেশন। এখানে কে কতটা ক্যাপিটাল লাগিয়েছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুমি ধরো 10 লাখ টাকা ক্যাপিটাল লাগিয়েছো, তোমারও একটাই ভোট। আর আমি 10,000 টাকা ক্যাপিটাল লাগিয়েছি, আমারও একটাই ভোট। দেয়ারফর ইটস আ ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তো আজকে ধরো ছোট 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 কিছু প্রডিউসাররা মিলে একটা প্রডিউসার্স কোঅপারেটিভ বানিয়েছে। তো এবারে এই প্রডিউসার্স কোঅপারেটিভটা কে চালাবে? একটা কমিটি বানানো হবে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই কোঅপারেটিভটা চালানোর জন্য। কারণ প্রডিউসাররা, ছোট ছোট প্রডিউসার, তারা তো অত পড়াশোনাও হয়তো জানে না, তারা কি করে চালাবে? তো ছোট একটা একটা পার্টিকুলার লোক কিছু সিলেক্ট করা হবে, তাদেরকে দেওয়া হবে দায়িত্বটা। এবং কাকে দায়িত্ব দেওয়া হবে, এই সিলেকশনটা কিভাবে হবে? ভোটিং এ হবে। এবং ভোটিং এর ক্ষেত্রে ওয়ান ম্যান ওয়ান ভোট। কে কত ক্যাপিটাল লাগাচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তো যে কোনো ডিসিশন, ফর এক্সাম্পল ইলেকশন অফ ম্যানেজিং কমিটি বা যে কোনো ডিসিশন, ভোটিং এর মাধ্যমে হবে এবং ওয়ান ম্যান ওয়ান ভোটের প্রিন্সিপাল চলবে। যেরকম আজকে যারা আমরা ভোট দিলাম, যে বেশি বড় লোক সে কি 10টা ভোট দিয়েছে? না, সেও একটাই দিয়েছে। এবার কেউ বলবে স্যার রিগিং হয়, এই হয়, না সেটা তো আলাদা কথা। ইলিগাল কথাবার্তা তো ছাড়ো, বাট লিগালি তো 1 পার্সেন্ট ওয়ান ম্যান ওয়ান ভোট না? অদ্রিজা বিশ্বাস? কি প্রবলেম অদ্রিজা? অদ্রিজা কি প্রবলেম? ঠিক জুম ডাউনলোড করেছি নাকি মেসেজ করে পাঠিয়েছো? ক্লাস করো। কি বলছো আমি বুঝতে পারলাম না। পিসি থেকে ক্লাস করছি, হ্যাঁ, তো যেটা ডাউনলোড করছো ক্লাস চলছে তো, সেটাই হবে। আবার কি? আচ্ছা, তো ডেমোক্রেটিক কন্ট্রোল বোঝা গেল, ওয়ান ম্যান ওয়ান ভোট। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোন অর্গানাইজেশনে ওয়ান ম্যান ওয়ান ভোটটা ফলো হয়। সো দ্য আনসার ইজ কোঅপারেটিভ সোসাইটি। নেক্সট হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস। মন দিয়ে শুনবে, কোঅপারেটিভ সোসাইটির একটা সেপারেট লিগ্যাল এক্সিস্টেন্স আছে, অর্থাৎ সেপারেট আইডেন্টিটি আছে। আর এই সেপারেট এন্টিটি বা সেপারেট আইডেন্টিটি হওয়ার ফলে বেনিফিটটা কি বলো তো? তোমরা জানো, এতগুলো ফর্ম পড়েছো বিজনেসের, বলো তো। সেপারেট আইডেন্টিটি হলে কি হয়? কি হয়? কোনো বিজনেসের সেপারেট এন্টিটি থাকলে সে কি বেনিফিট পায়? ভেরি গুড, সৌজন্য, মৌবনি, রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ, আনলিমিটেড লায়াবিলিটি ইজ নট আ বেনিফিট। তুমি বলো আনলিমিটেড লায়াবিলিটি থাকে না বা লিমিটেড লায়াবিলিটি হয়। তো যেহেতু এর সেপারেট আইডেন্টিটি আছে, সো ইট হ্যাজ আ লিমিটেড লাইবিলিটি, মেম্বার্স হ্যাভ লিমিটেড লায়াবিলিটি। লিমিটেড লায়াবিলিটি মানে কি? ইফ বিজনেস অ্যাসেটস are insufficient to pay off business liabilities, then personal assets will not be utilized.
লিমিটেড রিসোর্সেস, দেখো আলটিমেটলি এই কোঅপারেটিভ সোসাইটিগুলো কারা বানায়? পার্সনস উইথ লিমিটেড মিনস, ছোট ছোট প্রডিউসার্সরা, ছোট ছোট কনজিউমার্সরা, ছোট ছোট ফার্মার্সরা। তো আলটিমেটলি এদের কাছে খুব বেশি রিসোর্সেস থাকে না, বিশাল হিউজ অ্যামাউন্ট থাকে না, কারণ আলটিমেটলি এটা কারা বানায়? পার্সনস উইথ লিমিটেড মিনস। তো ইন্ডিভিজুয়ালি কাজ করার থেকে ভালো যে গ্রুপে কাজ করো, বা তার মানে এই নয় যে হিউজ রিসোর্সেস হবে না। আলটিমেটলি কোথাও গিয়ে একটা লিমিটেড রিসোর্সেস থাকে এদের কাছে। আর যেহেতু লিমিটেড রিসোর্সেস থাকে, সেই জন্য খুব বড় মাপের এক্সপার্টকে হায়ার করা পসিবল হয়ে ওঠে না। সেই জন্য ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, কারণ যেহেতু লিমিটেড রিসোর্সেস, লিমিটেড ফান্ডস, সেই জন্য খুব এক্সপেরিয়েন্স কোনো এমপ্লয়কে তুমি রাখতে চাইছো, খুব এফিশিয়েন্ট, তাকে অনেক টাকা স্যালারি দিতে হবে, দ্যাট ইজ নট পসিবল। So, due to limited resources, it suffers from the disadvantage of inefficient management. ল্যাক অফ সিক্রেসি, আমি কোম্পানির ক্ষেত্রে বলেছিলাম যে কোম্পানিকে নিজেদের ডেটাটাকে সাবমিট করতে হয়। কার কাছে সাবমিট করে? টু রেজিস্ট্রার অফ কোম্পানিজ, আরওসি। সিমিলারলি কোঅপারেটিভ সোসাইটিতেও অনেক ডেটা সাবমিট করতে হয় গভর্নমেন্টকে, অ্যাজ আ রেজাল্ট সিক্রেসি ইজ হ্যাম্পার্ড। গভর্নমেন্ট বিভিন্নভাবে কোঅপারেটিভ সোসাইটিকে কন্ট্রোল করে, যেরকম আমি বলছিলাম প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা অ্যাক্ট আছে, আর যদি কোনো স্টেটের অ্যাক্ট না থাকে তাহলে সেন্ট্রাল অ্যাক্ট ফলো করতে হবে। সো গভর্নমেন্ট বিভিন্ন রকম ভাবে কোঅপারেটিভ সোসাইটিকে রেগুলেট করে। দিস ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। ল্যাক অফ মোটিভেশন, দেখো কোঅপারেটিভ সোসাইটি আলটিমেটলি কোনো পার্সনের ইন্ডিভিজুয়াল বেনিফিটের জন্য তো করা হয় না। কোঅপারেটিভ সোসাইটি আর কিসের জন্য করা হয়? ফর দ্য মিউচুয়াল বেনিফিট অফ অল দ্য মেম্বার্স। তো সেই জন্য কারোর ইন্ডিভিজুয়াল স্বার্থ যেহেতু ফুলফিল হয় না, সেই জন্য অনেক সময় লোকেরা বা মেম্বার্স অফ দিস সোসাইটি আর নট হাইলি মোটিভেটেড টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি। যেরকম আহ, অনেক সময় দেখবে একটা বিল্ডিং এর, কে বিল্ডিং এর ট্রেজারার হবে, কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে, অনেকেই দেখবে এইসব দায়িত্ব এড়িয়ে যেতে চায়। কেন এড়িয়ে যেতে চায়? কারণ যে প্রেসিডেন্ট হবে, যে সেক্রেটারি হবে, তার তো নিজের কোনো পার্সোনাল বেনিফিট পাবে না, মিউচুয়াল বেনিফিটের জন্য সে কাজ করে। ও দূর, আমার কি দরকার, অন্য কেউ করে দেবে। তো এরকমই ল্যাক অফ মোটিভেশন, কারণ ইন্ডিভিজুয়াল স্বার্থ এখানে নেই। মৌবনি বলছে স্যার কন্টিনিউটি পয়েন্টটা মিস হয়েছে। কন্টিনিউটি বলে একটা পয়েন্ট ছিল, সেখানে বলছে যে কোনো পার্টিকুলার মেম্বার যদি মরে যায়, বা ধরো সে পাগল হয়ে গেল বা মরে গেল, ডেথ অর ইনক্যাপাসিটি, ইনক্যাপাসিটি মানে ধরো সে পাগল হয়ে গেল বা সে কোনো রকমে ফিজিক্যালি ডিসেবলড হয়ে গেল, দ্যাট উইল নট হ্যাম্পার দ্য এক্সিস্টেন্স অফ কোঅপারেটিভ সোসাইটি। তাই একটা পয়েন্ট মিস হয়েছিল কন্টিনিউটি বলে। Death or incapacity of any member will not affect the continuity of the cooperative society. Difference in opinion, তো কোঅপারেটিভ সোসাইটি কারা বানায়? গ্রুপ অফ পিপল একসাথে মিলে বানায়, এবং মানুষের মধ্যে তো ডিফারেন্স ইন অপিনিয়ন আসতেই পারে। সো ডিফারেন্স ইন অপিনিয়ন কিন্তু আলটিমেটলি কোঅপারেটিভ সোসাইটিকে হ্যাম্পার করতে পারে। সোল প্রোপ্রাইটারশিপে দেখো, সোল প্রোপ্রাইটারশিপে কোনো ঝামেলাই নেই, যার বিজনেস সেই বস। পার্টনারশিপে দুজন বা তার থেকে বেশি মেম্বার, সেখানেও ডিফারেন্স ইন অপিনিয়ন হতে পারে। কোঅপারেটিভ সোসাইটিতেও হতে পারে, এখানে তো মিনিমাম 10 জন, তো এখানেও ডিফারেন্স ইন অপিনিয়ন হতে পারে। সো দিজ আর দ্য ফিচার্স অফ কোঅপারেটিভ সোসাইটি, এবং এই ফিচার্স থেকেই মেরিটস ডিমেরিটসও বেরিয়ে আসবে।
This completes the chapter Forms of Business Organization.